নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি অ্যাজমা যেটা দমের কষ্ট বলা হয়, এই দমের কষ্টের হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এটা আমি আলোচনা করব প্যাথোলজি মানে সিমটমের উপরে ভিত্তি করে আলোচনা করব। আর এই রোগটাকে সারাতে গেলে কিছু কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন চাই। কনস্টিটিউশনাল মানে কি? রুগীর খিদে, ঘুম, পায়খানা, গ্যাস অম্বল, হাইট, ওয়েট, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মেন্টাল ব্যাকগ্রাউন্ড, ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠান্ডা গরম শীত, তার ব্যবহার, তার রাগ, শোক, তাপ, দুঃখ ইত্যাদি মিলিয়ে একটা কনস্টিটিউশনাল মেডিসিন হয়। তার উপরে যে মেডিসিনগুলো আছে সেইটাকে বলা হয় ধাতুগত ট্রিটমেন্ট। আর সেই ট্রিটমেন্টে এই অ্যাজমাটিক পেশেন্ট বা দীর্ঘদিনের দমের কষ্টের পেশেন্ট সেখান থেকে কিন্তু আরোগ্য পেতে পারে, এবং তাতে কিন্তু 6 মাস 1 বছরও সময় লাগতে পারে যাদের 15 বছর 20 বছর অ্যাজমার সমস্যা আছে বা দমের কষ্টের সমস্যা আছে। তো দেখুন, এই ভিডিওতে আমি 31টা হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করব। 30 থেকে 31টা। অনেক আমার ভিডিও আছে, যেমন গ্যাস অম্বলের উপরে, লিভারের উপরে, আরো অনেক ভিডিও আসবে। অনেকে বলে আপনি 20টা 30টা হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করেন। আরে বাবা, আপনার যদি 6টা মেডিসিনে কাজ মিটে যায়, আপনি কেন অতটা মেডিসিন নিয়ে আলোচনা করবেন? অনেক ইউটিউবার আছে না, বলছে একেবারে গ্যাস অম্বল 6টা মেন মেডিসিনে, আর কিছু লাগবে না। আরে 6টা কেন, 100টা মেডিসিন আছে, সেগুলো যাবে কোথায়? ওই রোগ লক্ষণগুলো আপনার কাছে যাবে কোথায়? অনেকে বলে আর মেডিসিন নেই, আপনি আলোচনা করতে পারেন না। এত অনেক মেডিসিন আলোচনা করছে। দেখুন, একটা কথা আমি বলি, যাদের এইরকম দমের কষ্ট আছে বা শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, তাদের ওই 10টা হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে তো নাও পড়তে পারে, তারা তো অন্য ওষুধের মধ্যে পড়তে পারে বা অন্য রোগ লক্ষণের মধ্যে পড়তে পারে। তাহলে তখন যদি তারা ওই রোগ লক্ষণের মধ্যে পড়ে আর সেই ওষুধটা যদি আমি এখানে না বলি বা সেই ওষুধটা সম্বন্ধে আপনারা যদি না জানেন, তাহলে কিন্তু ওই রুগীটাকে আপনারা ভালো করতে পারবেন না। তাহলে আপনাদের ওই হোমিওপ্যাথি ডাক্তারি করা ওটা সীমিত হয়ে যাবে। বা যারা এই ভিডিও দেখার পরে যে আমার দমের কষ্ট বা এই শ্বাস প্রশ্বাসের সমস্যাটাকে কিছু রিলিফ পেতে চায় ইউটিউব ভিডিও দেখে, তাদের যদি কিছু অন্য কন্ডিশন থাকে, রোগ লক্ষণ, আর সেই লক্ষণের উপরে যদি সঠিক মেডিসিন বা সঠিক ভিডিও যদি তারা না পায়, তাহলে কিন্তু তারা সুস্থ হতে পারবেন না। আমি জানি আপনাদের এই 6টা মেডিসিন হয়তো বললে দেখা যাচ্ছে 100টা দমের কষ্টের মধ্যে 90টা মিলে গেছে, আর 10 জন কোথায় যাবে? 10 জন আর মিলল না। এই 10 জনার যদি না মেলে, তখন এই এতগুলো মেডিসিনকে নিয়ে আমার আলোচনা করতে হয়। তো যাই হোক, এই দমের কষ্ট কেন হয়? দেখবেন যে ফুসফুস মানে আমাদের মুখ থেকে শুরু করে নাক থেকে ফুসফুস পর্যন্ত একটা পাইপ আছে, এয়ার লাইন, যেটাকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস দিই, সেটা ন্যারো হয়ে যায়। সেখানে সর্দি জমে যায়। সর্দি জমে গিয়ে সেই পথটা একে ন্যারো হয়ে যাচ্ছে, তারপরে সর্দি জমে যাচ্ছে, মিউকাস। তাহলে শ্বাস প্রশ্বাসের সেখানে সমস্যা হবে, দমের কষ্ট চলে আসবে। এরও বিভিন্ন রকমের রিজন থাকে। অনেকের অ্যালার্জেটিক কন্ডিশনে হয়, ঠান্ডা লেগে গেলে হয়, তাদের জেনেটিক ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে হয়, অনেক কারণে হতে পারে। কেউ ডিম খেলে হয়, চিংড়ি মাছ খেলে হয়, বেগুন খেলে হয়, অনেক রকম কারণে এগুলো আসতে পারে। তো যাই হোক, কারণটা ম্যাটার নয়। আমি আজকে সিমটোম্যাটিক কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব, যে ওষুধগুলো ইউজ করলে সাধারণত আপনারা সুফল পাবেন। অ্যালোপ্যাথিতে কিন্তু এর ইনহেলার আছে, স্টেরয়েড আছে, কিন্তু সারাতে গেলে কিন্তু মুশকিল। আর এখানে হোমিওপ্যাথিতে রেস্কিউ আছে, কিউরেটিভ আছে এবং প্রিভেন্টিভ আছে। সব দিক থেকেই কিন্তু হোমিওপ্যাথিতে আপনারা ওষুধ পেয়ে যাবেন, চিকিৎসা পেয়ে যাবেন। এইবারে বলি, এই যে দমের কষ্টটাকে সারানোর জন্য যে সবগুলো করা উচিত, সেগুলো আপনাদেরকে করতে হবে। কারোর যদি বেশি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগানো যাবে না। কারোর যদি খেয়ে অ্যালার্জি হয়, সেগুলো করা যাবে না। বদ্ধ ঘরে গেলে অসুবিধা হয়, সেগুলো করা যাবে না। মানে যার যেটাতে অসুবিধা সেইটা অ্যাভয়েড করে চলবে, যাতে দমের কষ্টটা তাদেরকে রিলিফ করা যায়। আর তার সাথে কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে। তো যাই হোক, আমি সিমটোম্যাটিক কিছু হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করি। আর ধাতুগত চিকিৎসা করতে গেলে ভিডিও কলে আপনাদেরকে আমার সাথে কনসালটেশন করতে হবে। প্রথম মেডিসিন বলবো অ্যারালিয়া রেসিমোসা 30 পোটেন্সি ইউজ করবেন। একটা 30 নম্বর দানা 30 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে 6টা ভাগ করে দেবেন, 6টা ডোজ, দেখবেন তাতেই কমে যাবে। আর যত মেডিসিন গুলো বলবো সব 30 পোটেন্সি ইউজ করার চেষ্টা করবে। 200 মানে সেটা কনস্টিটিউশনাল হয়ে যায়, রেয়ার 30 পোটেন্সি আপনারা ইউজ করবেন। এদের না কাশির পরেই কিন্তু দমের কষ্ট শুরু হয়ে যায় এই অ্যারালিয়া রেসিমোসার। আর প্রথম ঘুমেই বা প্রথম রাত্রেই এদের হয়। প্রথম রাত্রি মানে কি? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর পরেই যে প্রথম রাত্রি বা প্রথম ঘুম, তখনই আপনার এইরকম কাশি শুরু হয়ে যাবে। আর কাশতে দমের কষ্টটা চলে আসবে। ঠিক এই কন্ডিশনে অ্যারালিয়া রেসিমোসা দেওয়া যায়। উপশম তাহলে কিছু হবে? উঁচু বালিশে যদি মাথা দিয়ে শোয়, একটু উঁচু বালিশে, তাহলে কিন্তু এদের একটু উপশম হয়।
উঁচু বালিশে এবং পিছন দিকে হেলান দিয়ে শুলে এদের একটু আরাম হয়। গলার মধ্যে কি যেন একটা টিংলিং সেন্সেশন হয় আর কাশি চলে আসে। এদের জ্বর থাকতে পারে বা বুকে একটা কনস্ট্রিকশন ফিলিং হয়, মানে একটা কনস্ট্রিকশন মানে আঁকড়ে ধরা টাইপের। এখানে কিন্তু একটা স্টার নামের পিছনে একটা রনেস মানে ভিজে ভিজে ভাব বা বার্নিং সেন্সেশন হয়। এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখ এমনি টাইমে হয়, কিন্তু বসন্তকালে এদের একটু বেশি অ্যাগ্রাভেট হয়। আর এদের বারবার হাঁচি হতে পারে, নাক দিয়ে কাঁচা জল বা হাঁচিও আসতে পারে। নেক্সট মেডিসিন বলবো 2 নম্বরে স্পঞ্জিয়া 30। এইরকম 30 নম্বর গুলি একটা এই জলেতে ভিজিয়ে স্পঞ্জিয়ার এটাতে ভিজিয়ে আপনারা 30 নম্বর গুলিটা 30 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে 6টা ভাগ করে দেবেন। আর এই যে ডোজগুলো আর এই যে এগুলো আমি বারবার বলবো না, আমি শুধু জাস্ট আলোচনা করতে থাকবো, আপনারা বুঝে নেবেন যে 30 নম্বরগুলি এইভাবেই দিতে হবে। এই স্পঞ্জিয়ার কাশি কিন্তু পুরোটাই ড্রাই থাকে। যদি কোনো ভিজা কাশি নিয়ে আসে, বুকের ভেতরে যদি সর্দি থাকে, তাহলে স্পঞ্জিয়া ভাবার আগে আপনারা একবার চিন্তা ভাবনা করবেন। স্পঞ্জিয়া মানে তুলো জলেতে ভেজাবেন, সেই তুলোটাকে নিগড়াবেন, নিগড়ে দিলে কি হবে, পুরো জল চলে গেল, ছেড়ে দেবেন, দেখবেন আগের অবস্থাতে চলে আসলো। কিন্তু ভিজা, আপনি সিলেট মুছবেন দেখবেন ভিজা রয়েছে কিন্তু শুকনা, মানে কি তুলোটা ভিজা আছে কিন্তু জল বার হচ্ছে না, এই রকম টাইপের আপনারা মনে করুন। বুকের ভেতরে একটা র্যালসিং মানে হুইজলিং সাউন্ড হবে, কো কো করে ডাকবে, মানে বাতাস চলে যেরকম শোঁ শোঁ করে আওয়াজ হয় বা নিঃশ্বাসে এরকম পায়রার ডাকের মতো একটা আওয়াজ হবে। আপনি স্টেথোস্কোপ বসালে বুঝতে পারবেন, এবং পুরোটা ড্রাই কফ থাকবে। রাত্রে এদের কাশিটা বেড়ে যায়। এরা বলবে ডাক্তারবাবু ঠান্ডা বাতাস লাগলে নাক দিয়ে ঢুকলেই আমার কিন্তু এইরকম কাশি বেড়ে যায়, আর গরম জলে কম হয়, তাই তো? নাকি গরম জল খেলে এদের একটু উপশম হয়, নাকি ঠান্ডা জলে উপশম হয়? আপনারা কমেন্টে বলবেন। শুধু তাই নয়, গরমের দিনে বা বর্ষাকালেও কিন্তু এইরকম বেশি গরম লাগলে বা এইসব জলে ভিজলে এদের এইরকম শ্বাসকষ্ট বা এইরকম সমস্যা হতে পারে স্পঞ্জিয়ার। আর এই স্পঞ্জিয়া না, এদের কিন্তু টিউবারকুলোসিসের একটু হিস্ট্রি আছে। টিউবারকুলোসিস রুগীদের কিন্তু স্পঞ্জিয়া খুব ভালো কাজ করে। পেশেন্ট ঘুমের মধ্যে মাঝে মধ্যে দম বন্ধ মতো হয়ে যায় এবং জেগে ওঠে। নেক্সট মেডিসিন বলবো অ্যান্টিমটাট, ওই একই এতে দেবেন। অ্যান্টিমটাটের পেশেন্ট দেখবেন কাশির আওয়াজটা কিন্তু লো, একেবারে লো। যত কাশি আছে, যত ওষুধের, এই অ্যান্টিমটাটের কাশির আওয়াজটা লো, মানে পেশেন্ট দুর্বল থাকে। তন্দ্রাচ্ছন্দ, বাচ্চারা হলে তন্দ্রাচ্ছন্দ, অর্ধনেত্র মানে হাফ চোখ বুঝিয়ে এরকম অর্ধনেত্র থাকে দমের কষ্টের জন্য। এবং এই বাচ্চারা একটু ইরিটেট ফিলিং করে, প্রচন্ড পরিমাণে ইরিটেট, খিটখিটে। আপনি স্টেথোস্কোপ বুকে বসাতে যাবেন, আপনার হাত সরিয়ে দেবে, স্টেথোস্কোপ আপনাকে বসাতে দেবে না। এই বাচ্চারা জিভ একটু সাদা টাইপের থাকে, কখনো কাশতে কাশতে বমিও হয়ে যায়। কিন্তু এই বড়রা আসলে বলবে ডাক্তারবাবু একটু কফ তুলবো, এইরকম আপনি একটু ওষুধ দেন। কফ আমি কেসে কেসে তুলতে পারছি না, একটুখানি যদি কফ ওঠে তাতে আমার একটু আরাম হয়, কিন্তু আবার ফের সেই রকম হয়ে যায়। এই রকম অ্যান্টিমটাট। আর কাশির আওয়াজ কিন্তু একেবারে লো, মানে কম, কাশির আওয়াজ নেই অতটা বেশি। যেমন ইপিকাকের কাশির আওয়াজ বেশি আছে, অ্যান্টিমটাটে কিন্তু খুব লো কোয়ালিটির কাশির আওয়াজ, এবং দুর্বলতা এদের প্রধান কারণ। কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে যায়, সামান্য সর্দি ওঠে কিন্তু বেশি সর্দি ওঠে না। ডান দিকে শুলে আরাম পড়ে, ঢেকার তুললে এদের একটু আরাম পড়ে, এদের গলা এবং বুকও মাঝে মধ্যে জ্বালা করে। এরকমও অনেক রুগী এসে বলে। তো অ্যান্টিমটাট তাদেরকে দিতে হবে ওই একই নিয়মে। নেক্সট মেডিসিন বলবো ব্রাইনিয়া। শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, শুকনো কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ব্যক্তি বলবে যে ডাক্তারবাবু আমি না চলাফেরা করতে পারছি না, একটু হাঁটা চলা করতে পারছি না, একটু কাজ বাজ করতে পারছি না, করলেই কিন্তু আমার অসুবিধা হচ্ছে, দমের কষ্ট হচ্ছে। এই কথাটা যদি বলে, আর আপনি তখন বলবেন যে তাহলে কি করলে আরাম পড়ে? না একটু শুয়ে থাকলে আরাম পড়ে, শরীরটা খুব দুর্বল, শুয়ে পড়লে আরাম পড়ে, বা এক জায়গায় বসে থাকলে আমার আরাম হয়, কাজ বাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, তাহলে ব্রাইনিয়া। এবং তাকে আপনি জিজ্ঞাসা করেন না কনস্টিপেশন আছে, দেখবেন বলবে হ্যাঁ পায়খানা খুব একটা ক্লিয়ার হয় না, এর মুখ শুকনো হয়ে যায়, ঠোঁট শুকনো হয়ে যায়, জিভ শুকনো হয়ে যায়, জল পিপাসা কিন্তু খুব ভালোই থাকে, হ্যাঁ, এবং শরীরটা কিন্তু খুব দুর্বলতা, জিভ একটু সাদা বর্ণের থাকে, ব্রায়োনিয়া আলবা। এই ব্রায়োনিয়া আলবা না খুবই কৃপণ ব্যক্তি হয়, নিজের রোগের ট্রিটমেন্ট করতে চায় না, হ্যাঁ, কাজ কামাই করতে চায় না, এদের নিজের ব্যবসা সম্বন্ধে খুব মানে কৃপণ ব্যক্তি আপনারা বলতে পারেন। নেক্সট মেডিসিন বলবো ক্যাসিয়া সোপেরা। আপনারা কোনো সময় ইউজ করেছেন? হ্যাঁ, ইউজ করে দেখবেন। ক্যাসিয়া সোপেরা হোমিওপ্যাথিক মেডিসিন। রুগী একটা কথা বলবে যে ডাক্তারবাবু আমার দমের কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, কিন্তু কাশির সাথে বা দমের কষ্টের সাথে আমার সারা শরীর চুলকাচ্ছে, বা অ্যালার্জি কন্ডিশন। দমের কষ্ট হলে না আমার অ্যালার্জি কন্ডিশন, গায়ে চুলকানি হয়, এই একসাথে।
এবং এদের না ডাস্ট লাগলে, বাইরে গিয়েছে কোনো ধোঁয়া লাগলো, ডাস্ট লাগলো, ধুলো লাগলো, এদের শ্বাসকষ্ট বেড়ে যাবে। বা কোনো ঠান্ডা আবহাওয়া হয়েছে, শ্বাসকষ্ট বেড়ে যাবে। কোনো আইসক্রিম খেয়েছে, এদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এইরকম কন্ডিশনে। বা বেড়াতে গিয়েছে ঠান্ডা জায়গায়, সেখানে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, ধুলো লেগে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। গলা ধরে গেলে হয়ে যাবে, স্মোক করলে মানে ধূমপান করলে এদের এরকম সমস্যা বেড়ে যাবে, তাই না? শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং হুইজিং সাউন্ড এদের মধ্যে থাকবে। এবং আপনি খেয়াল করে দেখবেন এদের বডিতে কিন্তু এক্সিমা আছে বা চুলকানি আছে, স্কিন র্যাশেস আছে। রাত্রে বাড়ে, শুলে বাড়ে, উঠে বসে থাকে, উঠে বসলে একটু উপশম হয় এদের। এদের গলাতে না ঘর ঘর করে, মানে র্যাটলিং সাউন্ড টাইপের হয়, যেটা অ্যান্টিমট্যাটের মধ্যে পাওয়া যায়, ঘর ঘরে। কাশির সাথে বুকে ব্যথা থাকে এবং শীতকালে এদের সমস্ত কন্ডিশন বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। এইবারে বলবো, দেখুন এমার্জেন্সি কন্ডিশনে যেমন অ্যাসপিডোস্পার্মা মাদার, যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, এখানে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার কথা বলা আছে, বুকে সর্দি, কিন্তু অ্যান্টিম অ্যাসপিডোস্পার্মা হোমিওপ্যাথিক মেডিসিন অনেকে দিয়ে বলে কাজ হয় না, এটা কিন্তু কার্ডিয়াক অ্যাজমা খুব ভালো মেডিসিন। কার্ডিয়াক অ্যাজমা, আইবেরিস অ্যামেরা এবং এই অ্যাসপিডোস্পার্মা, এরা কিন্তু কার্ডিওস মানে এরা কার্ডিয়াক অ্যাজমাতে খুব ভালো কাজ করে। হ্যাঁ, খুব হঠাৎ দমের কষ্ট হচ্ছে, মরণাপন্ন অবস্থা, আপনি রিপিটেড ডোজে দেখবেন কমে যাবে। হ্যাঁ, যেমন ক্যালিপস, ম্যাকপস রিপিটেড ডোজে যদি 6x পাওয়ারে দেওয়া যায়, ইমার্জেন্সি কন্ডিশনে অনেকটা পরিমাণে ঢুকে দেওয়া যায়। যেমন আর্সেনিক অ্যালবাম 30, রিপিকাক 30, যে কোনো দমের কষ্ট খুব বড় সিচুয়েশনে আপনি রিপিটেড ডোজে দেবেন, দেখবেন কমে যাবে। বা দেখা যাচ্ছে আপনার কাছে কিছু নেই, অ্যাড্রিনালিন আছে, অ্যাড্রিনালিন 200, বা আপনি অ্যাড্রিনালিন 200 6-7 ফোঁটা ওষুধ 1 গ্লাস জলে দেন, দিয়ে গুলে দেন, দিয়ে সেখান থেকে 15 মিনিট 10 মিনিট অন্তর 1-2 চামচ করে কন্টিনিউ খাওয়াতে লাগেন, দেখবেন খুব ইমিডিয়েট তার দমের কষ্ট অনেকটা পরিমাণে কমে যাবে। তো যাই হোক, আরো অনেক মেডিসিন আছে এমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা হয়। তো নেক্সট মেডিসিন আমি আলোচনা করছি লোবেলিয়া ইনফ্লাটা। এই লোবেলিয়ার পেশেন্ট আসলে না আপনি কোনো সিমটম খুঁজে পাবেন না। যদি বলে যে আমার বুকের মধ্যে খুব সর্দি, আপনি স্টেথোস্কোপ বসে দেখলেন বুকের মধ্যে কোনো সর্দি নেই, হ্যাঁ, আপনি দেখছেন কোনো সমস্যাই নেই, তাহলে আপনার কাশিটা কিভাবে হচ্ছে? মানে প্রচন্ড দমের কষ্ট, হুইজিং সাউন্ড নেই, আপনি স্টেথোস্কোপ বসে দেখতেছেন, পেলেন না, মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চেক করে দেখছেন যে বুকের মধ্যে কিছুই নেই, কিছু পাওয়া যাচ্ছে না। লাংস ক্লিয়ার আছে, কিন্তু বাট মানে ডাক্তারখানাতে আসলে ডাক্তারের কাছে বলে আমার প্রচন্ড দমের কষ্ট হচ্ছে, ডাক্তার বলবে তোমার মানসিক রোগ হয়েছে, তুমি অন্য কোনো মানসিক রোগ দেখান, এরকম টাইপের বলে দেবে। শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড দমের কষ্ট হচ্ছে, রুগী বলবে আমি মারা যাব। আর এই রকম পরিস্থিতি রুগী না বছরের পর বছর এই রকম কন্ডিশনে ভুগতে থাকছে, প্রতি সপ্তাহে এই রকম সমস্যা দেখা দিচ্ছে। এইটা তার ঠান্ডা লাগার জন্য হচ্ছে, অ্যালার্জির কারণে হচ্ছে, কোনো কি কারণ হচ্ছে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারছেন না। কিন্তু এখানে একটা জিনিস আপনারা কোন লক্ষণের উপরে দেবেন, এই লক্ষণের উপরে দেখবেন এই রুগীদের না গ্যাস্ট্রিক সমস্যা আছে, নিউরো গ্যাস্ট্রিক কন্ডিশন। এই জন্য এই রুগীদের যদি এই সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা এই লোবেলিয়া ইনফ্লাটা মানে গলা জ্বলবে, বুক জ্বলবে, একটা নিউরো গ্যাস্ট্রিক সমস্যা এদের মধ্যে থাকবে, বুক জ্বালা পড়া করবে, হ্যাঁ, তার দমের কষ্ট বেড়ে যাবে। এরা ধূমপানের গন্ধটাও সহ্য করতে পারবেন না, লোবেলিয়া, তামাক আপনারা জানেন। তো এই রকম গ্যাস্ট্রিক সমস্যার সাথে এই রকম যদি পেশেন্ট পাওয়া যায়, তো লোবেলিয়া ইনফ্লাটা 30 শক্তি তাদেরকে কিওর করে দেবে। নেক্সট মেডিসিন একটু আলাদা মেডিসিন বলি, ককুলাস ইন্ডিকা। প্রচন্ড দমের কষ্ট, রুগী কিন্তু ডাক্তারখানায় যাচ্ছে না, বলে ডাক্তার দেখে কোনো লাভ নেই, এই রোগ আমার সারবে না, এই রকম মনে করে এই ককুলাস ইন্ডিকার পেশেন্ট, তাহলে কিন্তু ককুলাস ইন্ডিকা দিতে হবে। এদের বুকের মধ্যে না একটা ক্র্যাম্পনেস ধরে, ক্র্যাম্পনেস টাইপের ধরে এবং বুকটা ফাঁকা ফাঁকা অনুভব হয়, যেন বুকের মধ্যে কিছু নেই, স্ট্যানাম মেটের মতো। আর এদের দমের কষ্ট হওয়ার কারণ গলাতে যেন কি একটা কনস্ট্রিকশন চেপে ধরে, আর তার জন্য মনে হচ্ছে দমের কষ্টটা চলে আসে। এবং ঘাড়ে, পিঠে, কাঁধে এইরকম একটা ব্যথা যন্ত্রণা থাকে এদের। মেন সিমটম, ধূমপানের গন্ধ কিন্তু সহ্য করতে পারবে না অনেক লেডিস, বেশিরভাগ ক্ষেত্রে ককুলাস ইন্ডিকার পেশেন্ট লেডিসরা আসে, কেউ ধূমপান যদি কেউ করেছে সেখানে আমি আর থাকতে পারবো না, দরকার শুরু হয়ে যাবে। তো ককুলাস ইন্ডিকা দেখুন, এই ছোটখাটো 2-1টা কথাতে, 2-1টা সিমটমের ভিত্তিতে আপনারা কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ইউজ করবেন। বেশি সিমটমের দরকার নেই, প্যাথোলজিতে অত সিমটমের দরকার নেই। যখন ধাতুগত চিকিৎসা করবেন তখন পুরো একেবারে তার ফাইল খুলে বসবেন, ফ্যামিলি হিস্ট্রি। কিন্তু এই যে সিমটম, তাকে রিলিফ দেওয়ার জন্য 2-4টি সিমটম মানে কাফি, এখানেই কিন্তু সঠিকভাবে আপনি ওষুধ দিতে পারবেন। নেক্সট মেডিসিন বলবো ক্যালিকার। দীর্ঘ বছর শ্বাসকষ্ট হচ্ছে, শীতকাল পড়লে বা ঠান্ডা কাল পড়লেই তার সমস্ত সমস্যা বেড়ে যায়, তো ক্যালিকার দেবেন। এই সিমটমে দেবেন তো, শেষ রাত্রে বেড়ে যায়, ভোরবেলা বেড়ে যায়, স্প্রে নিতে হয়, ইনহেলার নিতে হয় তার, তাহলে কমে কখন সূর্য উঠলে কমে, সকালবেলা হলে তার কমে যায়। মেজাজ বড্ড খিটখিটে থাকে, বকবক করে,
বুকে একটা পেইনের সাথে, সূচ ফোটানো পেইনের সাথে শুষ্ক শক্ত একটা কাশি থাকে। সর্দিতে দুর্গন্ধ, অল্প অল্প সর্দি এদের ওঠে কাশির সাথে, দুর্গন্ধ থাকে, গরম ঘরে এরা একটু ভালো থাকে। তো ক্যালিকার্প এই সব লক্ষণের উপরে আপনারা দিতে পারবেন। ভোরবেলা আর হচ্ছে সুচ ফোটানো, এই ব্যাপার হচ্ছে। ক্যালিকার্প কিন্তু খুব একটা ডিপ অ্যাক্টিভ মেডিসিন, বেশি ওষুধ দেবেন না এই ক্যালিকার্প। আর ক্যালিকার্পটা আপনারা একটু পড়ে নেবেন, ক্যালিকার্প পড়ার বিষয়বস্তু আছে। কেন বলেছি ক্যালিগ্রুপটা ভালোভাবে জানবেন। পরবর্তীকালে আমার এই ক্যালিগ্রুপ সম্বন্ধে আমি ভিডিও বানাবো এবং ক্যালিকার্প সম্বন্ধে অবশ্যই বানাবো, এর পার্সোনালিটিটা জানার জন্য। আর প্যাথোলজি সিমটমও আমি বলবো। তবে ক্যালিকার্প দেওয়ার আগে এই ক্যালিকার্পের মানে এই যে রেসপিরেটরি সিস্টেমটা আপনারা একটু বরিক ম্যাথমেটিকা থেকে ভালোভাবে পড়ে নেবেন। নেক্সট বলবো ফসফরাস। দেখুন এইসব পেশেন্টগুলো না আসলে আমরা রুব্রিকের মধ্যে দিই, কারণ কি জানেন, ফসফরাসের পেশেন্ট এইরকম ভাবে আপনাদের কাছে আসবে, এসে বলবে। এদের কিন্তু সব সন্ধ্যার দিকে বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়, গলা ধরা থাকে, গলাতে টিংলিং সাউন্ড হয়, এইরকম গলাতে পেইন হয়, গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, এরকম থাকে, সন্ধ্যার দিকে বেশি বেড়ে যায়। কিন্তু এই ফসফরাসের পেশেন্ট এসে এইরকম ভাবে বলবে, বলে ডাক্তারবাবু আমি খেলতে পারছি না, আমি স্কুলে যেতে পারছি না, কারণ আগে আমি যেমন খেলতাম তেমন আর আমি খেলতে যেতে পারছি না, আগে আমি ভালোভাবে স্কুলে যেতাম, এখন আমি আর স্কুলে যেতে পারছি না। এদের কিন্তু টিউবারকুলোসিসের একটু হিস্ট্রি থাকে, একটু রোগা পাতলা একহারা লম্বা চওড়া চেহারা হয়, চোখ মুখ সমেত ইংরেজদের মতোই আপনারা মনে নেন, ভেবে নেন। আর ফসফরাসের পার্সোনালিটি আপনারা কম বেশি জানবেন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, আর যারা প্র্যাকটিস করে না তারা ফসফরাসের একটা ভিডিও চাইলে দেখে নেবেন। এরা খুব নম্র, ভদ্র, শান্ত স্বভাবের হয়, এরা খুব মিশুকে হয়, এদের বন্ধু বান্ধব খুব বেশি হয়, খুব বেশি পর উপকারী হয়, আঙুল তুলে কথা বলে না এরা। এরা একটু আইসক্রিম খেতে ভালোবাসে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক যাতে বেড়ে যায় সেটাই খেতে ভালোবাসে। এদের একটু নার্ভের সমস্যা হয়, বাঁ দিকে শুলে এদের বেড়ে যায়, বাঁ দিকে চেপে শুতে পারে না, কাশির সাথে এদের হালকা একটু রক্ত ওঠে, রক্ত ভাব, অফেন্সিভনেস এদের মধ্যে থাকে, এদের মধ্যে একটু দুর্বলতা থাকে, টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকে, বংশে টিবিও রোগও পাওয়া যায়। এদের আকাশ ডাকলে ভয় লাগে, বিদ্যুৎ চমকালে এদের একটু ভয় পেয়ে যায়, মানে এইরকম ডেলিউশন থাকে। ওই যে আমি খেলতে পারছি না বা স্কুলে যেতে পারছি না, ডেলিরিয়াম, ডেলিউশন সিজের, মানে এগুলো সব ডেলিউশন সিজের রুব্রিকের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি আগে হেল্পফুল ছিল, এখন কিন্তু হেল্পলেস হয়ে গেছে, এক কথায় আপনারা ভেবে নেন। রুগী বলবে আমি অসহায় হয়ে গেছি, আমি বার হতে পারছি না। সন্ধেবেলা গলা ভিজা ভিজা ভাব থাকে, গলা ধরা ভাব থাকে এদের, ল্যারিংসে এদের খুবই বেশি পেইন হয়, গলার মধ্যে টিংলিং সেন্সেশন হয়, সোর থ্রোট থাকে, কথা বলার সময় গলা সুরসুর করে কাশি হয়, মিষ্টি দুর্গন্ধ সার থাকতে পারে কাশিতে। এদের বুকে এবং মাথায় জ্বলন টাইপের থাকে, পিঠের সিদ্ধারাতে জ্বলন হয়, এটা একটা মার্কস, ভিভিআই সিমটম বলতে পারেন। এই রকম কন্ডিশনে যদি জ্বলনের কথা বলে তাহলে কিন্তু ফসফরাস আগে ভাববেন। বুকে একটা ভারী ভারী ভাব, বুক যেন ভারী ভারী এবং টাইট ফিলিং হয় এদের মধ্যে, দুর্গন্ধ মিউকাস এদের মধ্যে থাকে, মানে কপে দুর্গন্ধ থাকে, সমস্ত শরীরে একটা কাঁপুনি টাইপের ভাবও থাকতে পারে, গাঢ় কফ, রক্ত মিশ্রিত কফ থাকতে পারে, মানে থুতু যে রক্ত মিশ্রিত কফ থাকতে পারে। ইয়ং ছেলেদের কিন্তু একটু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো যাই হোক, সব ক্ষেত্রেই এই ফসফরাসের পেশেন্ট আমরা পাই সমস্ত বয়সেই। তো যাই হোক, এই কন্ডিশনে আপনারা ফসফরাসটা দেবেন। নেক্সট মেডিসিন বলবো টিউবারকুলিনাম। দেখুন টিউবারকুলিনামটা পড়তে গেলে আপনারা একটু পড়ে দেখে নেবেন। টিউবারকুলিনাম আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। এদের সবকিছু চেঞ্জেবিলিটি হবে। টিউবারকুলিনামের পেশেন্ট কোনো সময় বলবে না যে ডাক্তারবাবু, এরা না একটা জিনিস দেখবেন, টিউবারকুলিনামের পেশেন্ট কোনো সময় এরা মাল্টিপল রোগে একসাথে ভোগে না, মানে একসাথে অনেকগুলো রোগে ভোগে না। এরা একটা রোগে ভুগবে, যখন ভুগবে একটা রোগে ভুগবে, এবং এরা বলবে না ডাক্তারবাবুর কাছে এসে যে ডাক্তারবাবু, এরা বলবে যে আমি না কোনো সময় ভালো থাকি না, যে কোনো সমস্যায় ভুগতে থাকি, আমার আজকে এটা হচ্ছে, আবার এটা সেরে যাবে, অন্যটা হবে, আবার সেটা সেরে যাবে, আবার অন্যটা হবে, আমি সবসময় রোগের মধ্যে ভুগতে থাকি। কিন্তু এরা বলবে না যে আমি একসাথে অনেকগুলো ভুগছি, যে কোনো একটাতে ভুগবে, আবার পরবর্তীকালে ফের অন্যটাতে ভুগবে। এইরকম এদের মধ্যে একটি চেঞ্জেবিলিটি আছে। চেঞ্জেবিলিটি মানে কি, শীতকালে যেমন খুব বেশি বেড়ে যায়, ঠান্ডা লাগলে বেড়ে যাচ্ছে, কখনো এদের সকালে বাড়ছে, কখনো এদের সন্ধ্যায় বাড়ছে, কখনো এদের রাত্রে বাড়ছে, মানে এইরকম চেঞ্জেবিলিটি এদের মধ্যে আছে। কখনো এরাও সুস্থ থাকে না, এইরকম বলবে, যেমন নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট, কখনো এরা সুস্থ থাকে না। রুগী বলবে সন্ধ্যার সময় বাড়ে, কখনো সকালে বাড়ে, কখনো ভোরে বাড়ে, কখনো অন্য সময় বাড়ে, এইরকম বলবে। এরা বলবে আমার শাকসবজি খেলেই সমস্যা হয়, দুধ খেলে সমস্যা হয়, পেটে খুব গ্যাস হয়। টিউবারকুলোসিস পেশেন্ট মাংস খেতে খুব বেশি পছন্দ করে,
এরা খুব না রেসপন্সিবিলিটি পার্সন হয়, খুব ফ্যামিলিয়ার হয়, খুব সংসারী হয়, দায়িত্বশীল ব্যক্তি হয়, মিশুকে হয়, প্র্যাকটিক্যাল ব্যক্তি হয়, প্রচুর দায়িত্বশীল, আঙুল তুলে এরা কথা বলে না। রিউমেটিক ব্যথা যন্ত্রণা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, 11টার সময় মাথা ব্যথা, স্পেসিফিক টিউবারকুলিনাম, প্রচন্ড জেদ, রাগের সময় এরা মাথা ঠুকতে থাকবে। অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চারা মাথা ঠকে, ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলিনাম থাকে, মানে টিউবারকুলোসিস থাকে, তো টিউবারকুলিনাম তাদের মেডিসিন। এদের সবকিছু চেঞ্জেবিলিটি হয়। চেঞ্জেবিলিটি মানে কি, এরা ঠান্ডা খেতে খুব ভালোবাসে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, এরা না বেড়াতে খুব ভালোবাসে, মানে এখানে ওখানে সবসময় একটু বেড়াতে ভালোবাসে, যাতে টিউবারকুলিনামের একটু হিস্ট্রি আছে। এরা নতুন নতুন পোশাক পরতে ভালোবাসে, মানে এটা চেঞ্জ করে ওটা। এরা কাজ বাজ করলেও এটা কাজ করতে করতে অন্য কাজে চলে যাবে, অন্য কাজ করতে করতে সেই কাজে চলে যাবে। বা আজকে সে দেখা যাচ্ছে সবজির ব্যবসা, কালকের মাছের ব্যবসা, কালকে মাছের ব্যবসা বাদ দিয়ে কালকে চালের ব্যবসা। এইরকম এরা চেঞ্জেবিলিটি, মানে এদের মধ্যে একটা চেঞ্জেবিলিটি পাওয়া যায়। যখন আমরা টিউবারকুলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি যখন আমরা পড়বেন বা এর যখন মেডিসিন সম্বন্ধে জানবেন, পার্সোনালিটি সম্বন্ধে, তখন কিন্তু এখানে আলোচনা করা থাকবে। তো আমি এর পরবর্তীকালে একটা টিউবারকুলিনামের ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো, আপনারা অপেক্ষায় থাকুন, দেখবেন। অবশ্যই আমি চেষ্টা করবো এটাকে খুব ভালোভাবে আলোচনা করার। নেক্সট মেডিসিন বলবো আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবামে কি বলবো, এদের মধ্যে ভয় আছে, দুর্বলতা আছে, এনজাইটি আছে, ডিপ্রেশন আছে। মানে এদের কাশিটা আর দমের কষ্টটা বেড়ে যাবে রাত 12টা থেকে 2টোর মধ্যে, এবং দিনের বেলাও রাত 12টা, মানে দিন 12টা থেকে 2টোর মধ্যে। আর বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে বেড়ে যায়। এরা উঠে একটু পাইচারি করবে, হাই পাই করবে, আমি মরে যাবো, আমার কি হবে, ঘন ঘন জল পিপাসা লাগবে, গলায় বুক জ্বালা করবে, গলা শুইকে যাবে, এবং ঘন ঘন জল পিপাসা, একটু একটু করে জল পিপাসা, একটুখানি খেলো জল পিপাসা চলে গেল, গলার শুইকে গেল, আবার একটুখানি খাবে কিছুক্ষণ পরে, এইরকম ঢোকে ঢোকে না, মানে বেশি জল পিপাসা না, ঘন ঘন একটু একটু সেপ বাই সেপ জল পিপাসা, এবং এনজাইটি, এ ঘর থেকে ও ঘর, সে ঘর থেকে সে ঘর, পাইচারি করা, হাই তোলা, মানে ছটপট করা, হ্যাঁ, এইরকম বেচাইনি এদের মধ্যে থাকে। কমজোরি থাকান, মৃত্যু ভয়, এটাই এদের মধ্যে থাকে, এটাই এদের মেন সিমটম। এই সিমটমের উপরেই আপনার আর্সেনিক অ্যালবাম দেবেন। টিউবারকুলোসিসের একটু হিস্ট্রিও থাকে। তো যাই হোক, এই সিমটম আমরা আর্সেনিক অ্যালবাম 6টা ডোজ দেবেন। নেক্সট মেডিসিন বলবো ব্লাডা ওরিয়েন্টালিস মাদার। দেখবেন বর্ষাকালে ব্লাডা ওরিয়েন্টালিসের খুব বেশি বেড়ে যায়, আরশোলা থেকে যেটা তৈরি হয়, ব্লাড হয়ে যায়, বর্ষাকালে খুব বেশি হয়, বুকে সর্দি, দমের কষ্ট, একটা স্পেসিফিক মেডিসিন আপনারা বলতে পারেন ব্লাডা ওরিয়েন্টালিস। কিন্তু আমি দেখেছি ক্রনিক ক্ষেত্রে 30 to 100 potency ব্যাপক কাজ দেয়, আপনারা একবার দিয়ে দেখবেন। কাশির সাথে কফ বার হয়, পুঁজ মিশ্রিত কফও বার হতে পারে, আর এরা একটু মোটা সোটা ব্যক্তিদের একটু ভালো শুট করে এই ব্লাডা ওরিয়েন্টালিস। নেক্সট মেডিসিন বলবো ন্যাটটামসাল 30। দেখুন 200 দেবেন না, 200 মানে কনস্টিটিউশনালের দিকে নিয়ে যাবে, তো 30 পটেন্সি বেস্ট। ন্যাটটামসাল 30 না, এদের বর্ষাকালে বেড়ে যায়, ভিজে ড্যাম্প ওয়েদারে বেড়ে যায়, আপনারা সকলেই কম বেশি জানেন। শাকসবজি খেলে বেড়ে যায়, জলো আবহাওয়াতে বেড়ে যায়। যেখানে যেসব জিনিসের জলীয় পদার্থ বেশি থাকে, যেমন ফল মূল, শাক সবজি, এগুলো খেলে বেড়ে যাবে। খাল বিল, নদী নালা, পুকুর এর পাশে থাকলে এদের সমস্যাগুলো বেড়ে যায়। কিন্তু এর মেন সিমটম কি জানেন, এরা বলবে চির অম্বলের রুগী, মানে দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলে ভোগে, পায়খানা পেলে পায়খানা বেগ সহ্য করতে পারে না, দাঁত মুখ টক টক হয়ে যায়, এরকম সময় টক ঢেকার আসে, অম্বলের রুগী আপনারা বলতে পারেন। শাক খেলে বেড়ে যায়, এইরকম কন্ডিশন আর এইরকম দমের কষ্টে যদি থাকে, তাহলে ন্যাটটামসাল। আর ন্যাটটামসালদের পার্সোনালিটি আপনারা জানেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন। এরা খুবই সংসারী হয়, খুবই পার্সোনালিটি, নিজের বাবা মা, নিজের ভাই বোনের জন্য সমস্ত কিছু করবে, নিজে বিয়ে করবে না কিন্তু ওদেরকে পরিপোষণ করবেন, এইরকম একটা ব্যক্তি, মানে ওদেরকে দেখভাল করবে, এরকম হচ্ছে ন্যাটটামসালদের ব্যক্তি হয়। আপনারা এর পার্সোনালিটিটা দেখে নেবেন। নেক্সট মেডিসিন বলবো অ্যাসপিডোস্পার্মা। অ্যাসপিডোস্পার্মা মানে কি জানেন, মানে যেটাকে অ্যাসপিডোস্পার্ম, মানে এটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমার একটা খুব ভালো মেডিসিন, যেটা আমি এর আগে আলোচনা করেছি। যাই হোক, এটাকে ডিজিটালিস অফ লাং বলা হয়, মানে ডিজিটালিস যেমন হার্টের ওষুধ, আর এটা যেমন লাংসের ওষুধ, এরকম ভাবেই জানা হয়। নেক্সট মেডিসিন বলবো গ্রিন্ডেলিয়া মাদার। প্রচুর মিউকাস থাকে বুকের মধ্যে, সর্দি থাকে, র্যাটলিং আওয়াজ হয়, ঘর ঘর করে আওয়াজ হয় অ্যান্টিমিটারের মধ্যে, জোরে জোরে, সেটা ভালোভাবে বার হয় না কেন, থুতু ফ্রোদি টাইপের বার হয়, এইরকম টাইপের, তো গ্রিন্ডেলিয়া মাদার টিনচার দেবেন। হুইজিং সাউন্ড থাকে, হুইজিং অপারেশন থাকে, শুলে কিন্তু এরা দম নিতে পারে না, ওই জন্য দম নেওয়ার জন্য এরা উঠে বসে। তো গ্রিন্ডেলিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার আপনারা ইউজ করতে পারেন। নেক্সট বলবো সেনেগা মাদার। সেনেগা মাদার না, ওল্ড এজ, মানে বৃদ্ধদের বুকে প্রচন্ড পরিমাণে সর্দি, তুলতে পারছে না, তো সেনেগা মাদার দেবে, উঠে যাবে। বুকে ব্যথা যন্ত্রণা হয়, চেস্ট পেইন্ট হয়, এবং শ্বাস প্রশ্বাস হয়, প্রচুর সর্দি ভরা থাকে, ওয়েকনেস ফিলিং করে, এরা সর্দি এরা তুলে বার করতে পারে না। তো এই সেনেগা মাদারের সাথে আপনারা জাস্টিসিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটিও ইউজ করতে পারেন, মানে সেনেগা মাদার আর জাস্টিসিয়া মাদার একসাথে মিক্সড করে দেবেন, দেখবেন সর্দি উঠে যাবে। নেক্সট বলবো জাস্টিসিয়া মাদার। এই জাস্টিসিয়া সম্বন্ধে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। জাস্টিসিয়া না
ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে সব ক্ষেত্রেই দেওয়া যায় জাস্টিসিয়া। এই কথাটা মনে করে রাখবেন। জাস্টিসিয়া যেমন সর্দি কাশিতে দেওয়া যায়, মানে কাঁচা সর্দি, নাক দিয়ে সাইনোসাইটিস, জল পড়ছে, হাঁচি পড়ছে, তেমনও দেওয়া যায়। হালকা বুকে যদি সর্দি জমে যায় সেখানেও দেওয়া যায়। তার থেকে যদি একটু বেশি জমে যায়, বুকে সাঁই সাঁই করে, খুব একটু দমের কষ্ট শুরু হয়েছে, সেখানেও দেওয়া যায়। এবং ডিপ থেকে ডিপার লেভেলে যখন একেবারে সর্দি দড়ির মতো বসে কাছে উঠতে যাচ্ছে না, কাশি আর হচ্ছে না, দমের কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু কাশিটা আনবে, কফটাকে বাইরে করবে, সেখানেও কিন্তু এই জাস্টিসিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি দেওয়া যায়। অর্থাৎ সমস্ত কন্ডিশনে জাস্টিসিয়া মাদার টিনচার ইউজ করা যায়। আমি এমন এমন বাচ্চাদের দেখেছি যেসব বাচ্চারা না ইনহেলার, লেবুলাইজার নেয়, বুকে সর্দি বসে গেছে, দমের কষ্টের জন্য প্রতি সপ্তাহে লেবুলাইজার দেওয়া হচ্ছে, জাস্টিসিয়া 30 খেয়ে বা খাওয়ার পর তাদের প্রচুর পরিমাণে দড়ির মতো লম্বা লম্বা তারের মতো সর্দি বার হয়ে গেছে, বুক পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর ইনহেলার তাদেরকে নিতে হয়নি এই জাস্টিসিয়া আইতে শুরু করে। বৃদ্ধদের প্রচুর পরিমাণে গয়ার জমে গেছে, সেনেগা মাদার, জাস্টিসিয়া মাদার একসাথে দিয়ে তাদের গয়ার প্রচুর পরিমাণে উঠে গিয়েছে। এইরকম বঙ্কিয়াল অ্যাজমাতে খুব ভালো কাজ করে। এমনি সমস্ত কন্ডিশনে আপনারা জাস্টিসিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারেন। তবে জাস্টিসিয়া ইউজ করলে না কাশিটা বেড়ে যায়। কেন বাড়ে? একটু টিংলিং, মানে ওর প্রুভিং হয়ে যায়, কাশি বাড়বে কিন্তু সর্দিটা তুলে দেবে এই জাস্টিসিয়া। এবং সাইনোসাইটিস, নাক দিয়ে কাঁচা জল, হাঁচি থাকলে সেটাও কমাবে, জ্বর ভাব কমাবে, মাথা ব্যথা কমাবে, অ্যালার্জিটিক সমস্যা থাকলে কমাবে। এর যদি কিছু সিমটম বলেন তাহলে কি বলতে পারেন? কনস্ট্রিক্টিভ পেইন অ্যাক্রস দ্য চেস্ট ডিউরিং অ্যাজমা। কাশির সাথে রক্ত থাকে, কাশির সাথে তাদের চাস্টে একটা কনস্ট্রিকশন ফিলিং হয়, হলদে কালারের কফ থাকে, খুবই দমের কষ্ট হয়, শুষ্ক কাশিও থাকতে পারে, বাঁ দিকে শুলে এদের বেড়ে যায়, কাশির সাথে হাঁচি থাকে, গলা ধরা থাকে, গলা ব্যথা থাকে, গরম ঘরে থাকতে পারে না, অ্যাজমায়ের সাথে জ্বর থাকতে পারে, জ্বরের সময় শীত আসবে সন্ধ্যাবেলায় এবং ঘাম হবে রাত্রেবেলায়। এইরকম অনেক অনেক কিছু কিছু সিমটম থাকবে। জাস্টিসিয়াটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো জাস্টিসিয়া সেখানে মাদার টিনচার ফর্মে ইউজ করা যায়, 30 পোটেন্সিও ইউজ করা যায়। নেক্সট মেডিসিন বলবো শাম্বুকাস নাইগ্রা। বাচ্চাদের একটা স্পেসিফিক মেডিসিন। রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ এমন একটা হলো যেন মরণাপন্ন অবস্থায়, বাচ্চা খাবি খেলতে দম ফেলতে পারে না, এরকম টাইপের, বুকে মানে গলায় কফ আটকে গেছে, চোখ মুখ নীল হয়ে গেছে, আপনারা দেখলে ভয় পাবেন। ঠিক এই ক্ষেত্রে শাম্বুকাস নাইগ্রা আপনারা ইউজ করতে পারেন। মানে ব্লকেজ হয়ে যাবে, ডিসকালারেশন হয়ে যাবে মুখ চোখগুলো, এইরকম টাইপের, তো শাম্বুকাস নাইগ্রা ভালো ওষুধ। এদের নাক বন্ধ থাকে, ওই জন্য বলে না শীতকালে নাক বন্ধের ভালো মেডিসিন শাম্বুকাস নাইগ্রা। আর এই এমন কার, জাস্টিসিয়া, এইসবগুলো দেয় না, ঠিক এইরকম ক্ষেত্রে। এদের স্কিন ড্রাই এবং বার্নিং টাইপের থাকে, মানে বড়দের ক্ষেত্রে বলা যায়। বাচ্চারা এরা উঠলে আরাম, রাত্রে বেশি সমস্যা এরকম দেখা যায়। এরা যখন সকালে ঘুমে থেকে উঠবে তখন প্রচুর পরিমাণে ঘাম হয়, এই একটা লক্ষণ আপনারা পেয়ে যাবেন। তো এই কয়েকটা লক্ষণের উপরে আপনারা শাম্বুকাস নাইগ্রা 30 পোটেন্সি এইভাবে ইউজ করতে পারেন। নেক্সট মেডিসিন ভোর 3টে থেকে 4টের সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি, শুষ্ক কাশি। এখানে কিন্তু ড্রাই কফ থাকে, কাশতে 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 হ্যাকিং কফ, কাশতে কাশতে কোথাও থেকে একটা মটরের দানার মতো শক্ত, মটর দানার যেরকম থাকে না ওরকম কড়াইয়ের মতো কোথা থেকে একটা আসলো, থু করে ফেললে অনেক দূর চলে যাবে ওই শক্ত কফটা। তো ঠিক সেই ক্ষেত্রে এই রাতের বেলা ভোরের বেলার দিকে বেড়ে যাবে। তো ক্যালিবাইক্রম তার নাম্বার 1 ওষুধ। এটা প্রতি শীতকালেই বেশি দেখা যায়, শীতকালেই বেশি বৃদ্ধি হয়। এরা একটু বসে মাথা নিচু করে ঝুঁকলে এদের একটু কম হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমাটিক ব্রিদিং হয় এদের। তো ঠিক এই কয়েকটা কন্ডিশনে আপনারা ক্যালিবাইক্রম ইউজ করতে পারেন। নেক্সট মেডিসিন ইপিকাক। ইপিকাক না বাচ্চাদের একটা ধনন্তরী ওষুধ বলা যায়। প্রচুর পরিমাণে বুকের মধ্যে সর্দি জমে, আপনি মনে করবেন এত সর্দি, ঠেসে ঠেসে সর্দি রয়েছে বুকের মধ্যে, হুইজনিং সাউন্ড আছে, অনেক রকম সাউন্ড এই ইপিকাকের পাওয়া যায়। কিন্তু ইপিকাকের না একটু বমি বমি হয়, এবং বমি হয় বা বমি বমি ভাব বেশি থাকে, ওয়াট তোলাটা একটু বেশি থাকে। এদের জিভ কিন্তু পরিষ্কার হয়, কিন্তু দেখবেন এই ইপিকাকের বাচ্চারা খুব ইরিটেটেড, মানে প্রচন্ড পরিমাণে ওই অবস্থাতে বদমাইশি করবে, মানে বুকে সর্দি জাম হয়ে গেছে ওই অবস্থাতে আপনাকে পাগল করে দেবে একদম, আপনার এত বদমাইশি করবে এরা ইপিকাকের বাচ্চা। এই রকম কন্ডিশনে আপনারা ইপিকাক দেবেন। আর এই ইপিকাকের বাচ্চারা দুর্বল হয় না, প্রচন্ড চঞ্চল হয়, এরা দুর্বল খুব একটা হয় না, আর জিভ পরিষ্কার থাকে, বমি থাকে, বা বমি বমি ভাব থাকে, ওয়াক তলা থাকে, আর প্রচন্ড পরিমাণে সর্দি থাকে। তো ইপিকাক আপনাদের দেওয়ার লক্ষণ থাকে, ইপিকাক আপনারা দিতে পারবেন। তবে এরা দুর্বল হয় না এবং খুব বদমাইশ করে এরা, তো ইপিকাক আপনারা দেবেন। নেক্সট বলবো নাক্স ভমিকা। সকালে বাড়বে নাক্স ভমিকা 30, নাক্স ভমিকা 30 না সকালের দিকে বাড়বে আর খেলে বাড়বে। গ্যাস্ট্রিক কমপ্লেন থাকে তাহলে নাক্স ভমিকা দেবেন। বলে ডাক্তার কিছু খেলে না আমার ওই দমের কষ্ট শুরু হয়ে যায়, মানে গ্যাস বেড়ে যাবে আর দমের কষ্ট শুরু হয়ে যাবে। আর সকালে ঘুমে থেকে উঠলেও আমার এইরকম পরিমাণে হয়, ঘুম হয় না। এরা একটু না অমিতাচার ব্যক্তি হয়, বেশি অ্যালকোহল খায় বা রাত জাগে বা একটু তৈলাক্ত জিনিস, মশলাদার জিনিস একটু বেশি খায়। এইরকম ব্যক্তি যারা আছে নাক ভমিকা ভালো কাজ করে, কিন্তু গ্যাস
গ্যাস্ট্রিক কমপ্লেন থাকবে, খাওয়ার পরে বেড়ে যাবে, সকালে বেড়ে যাবে। ঢেকার উঠলে কমে, ঠান্ডা বাতাসে এদের একটু বেড়ে যেতে দেখা যায় বেশি, ঢেকার উঠলে কমবে। এখানে কিন্তু টোটালটাই গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের উপরে নির্ভর করে। নেক্সট মেডিসিন বলবো কার্বোভেজ। কার্বোভেজ না বৃদ্ধদের দমের কষ্টতে ভালো কাজ করে। খুব বৃদ্ধ ব্যক্তি, ডেবিলিটি একদম কমে গেছে, মানে শরীর দুর্বলতা চলে এসেছে, একেবারে কমজোরি চলে এসেছে, সব সময় তারা পাকা বাতাস চায় যে আমাকে বাতাস করো, ঠান্ডা মুক্ত বাতাসে ভালো থাকতে ভালো করে। গ্যাস পেটের মতো টিম টিম, আপার অ্যাবডোমেন, ওপর দিকে প্রচন্ড পরিমাণে গ্যাস, পেট ফাঁপ, এবং না ঢেকার উঠলে এদের একটু কম পড়ে, ঘৌ করে ঢেকার উঠলে কম পড়ে, মুক্ত বাতাসের একটু ভালোবাসে, এবং খুব দুর্বল ব্যক্তি তো কার্বোভেজ তাদের ওষুধ। তো ঠিক এই কন্ডিশনে আমরা কার্বোভেজ 30 ইউজ করতে পারি। নেক্সট মেডিসিন বলবো মেডোরাইনাম। এটা একটা নোশট মেডিসিন। এই মেডোরাইনাম কিন্তু 30 পোটেন্সি না, এখানে 201 এম ইউজ হবে, 1 এম 10 এম, কিন্তু ঠিক এক্সাক্ট সিমটম আপনাকে মেলাতে হবে। দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, বুকে প্রচন্ড পরিমাণে কফ, গাঢ় কফ বসে আছে, দমের কষ্ট হচ্ছে, আপনি অনেক অনেক ওষুধ দিয়েছেন, কাজ হচ্ছে না, আপনি অ্যালোপ্যাথি করেছেন, হোমিওপ্যাথি করেছেন, ইউনানি করেছেন, আয়ুর্বেদিক করেছেন, কাজ তেমন পাচ্ছেন না, কফ তুলতে পাচ্ছেন না, মোটা গাঢ় কফ, হলদে কফ আপনি ওঠাতে পাচ্ছেন না, তো মেডোরাইনামের কথা জরুর আপনারা চিন্তা ভাবনা করবেন। এখানে মাচ অপ্রেসিং ব্রিদিং থাকে, চেস্টে একটা শোরনেস, রনেস থাকে, পেইন থাকে বুকের মধ্যে, এদের রাত্রে একটা ড্রাই কফ টাইপের থাকে, মাথা ঝুঁকে হাঁটু এবং দুই কুনুয়ের উপরে রাখলে নিচু হয়ে এদের একটু আরাম হয়। তো নেক্সট মেডিসিন বলবো বোরাভিয়া ডিফিউজা মাদার। এই বোরাভিয়া ডিফিউজা মাদার আপনারা ইউজ করবেন কি না, এদের কাশির সাথে স্নিজিং থাকে, কাশি হচ্ছে দমের কষ্ট, আর সাথে সাথে স্নিজিং মানে হাঁচি থাকবে, তো বোরাভিয়া ডিফিউজা দেওয়া যায়। আর একটা মেডিসিন আছে লিউকাস অ্যাসপারা মাদার, এই মাদারটাও ঠিক এই কন্ডিশনে ইউজ করা হয়, কফ, অ্যাজমা আর স্নিজিং এই তিনটে যদি থাকে। নেক্সট মেডিসিন বলবো ওয়েসিমাম স্যাংটাং মাদার, মানে তুলসী পাতা থেকে যেটা তৈরি হয়, আমার একটা সেপারেটেড ভিডিও দেওয়া আছে। যেখানে দমের কষ্টের সাথে রুগী কাশে তখন কিন্তু চেস্টে পেইন হবে, স্টার নামের এই জায়গাটা পেইন হবে। রুগী দমের কষ্টের সময় কিন্তু বিছানাতে শুতে পারে না, চেস্টের মধ্যেখানে ঠিক এই জায়গাটা একটা পেইন হবে, তো ওয়েসিমাম স্যাংটাং মাদার আপনারা ইউজ করতে পারেন। সোলানাম নাইগার নাই, সোলানাম জ্যান্তো জাইলাম, সোলানাম জ্যান্তো কার্পাম, মানে কিন্তু দমের কষ্টের সাথে গলা ধরা থাকে, ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার সাথে বুকে একটা ব্যথা যন্ত্রণা, চেস্ট পেইন থাকে, এদের বারবার জ্বর আসে, তার সাথে জল পিপাসা প্রচুর পরিমাণে থাকে, এদের না ফলের প্রতি একটু বিতৃষ্ণা আছে, ফল খেতে চায় না। এদের আর একটা সিমটম, সমস্ত শরীরে বার্নিং সেন্সেশন একটা হয়, বার্নিং পেইন টাইপের হয়। নেক্সট মেডিসিন বলবো টাইলোফোরা ইন্ডিকা, আমার একটা স্পেসিফিক ভিডিও আছে। এটা না টাইলোফোরা একটা স্পেসিফিক মেডিসিন বলেন, ব্রঙ্কিয়াল অ্যাজমার স্পেসিফিক মেডিসিন। এই মেডিসিনটা হচ্ছে টপ গ্রেড নাম্বার 1 মেডিসিন আপনারা বলতে পারেন এই ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য। 10 ফোঁটা করে দিনে 3 বার দেবেন, সমস্ত ওষুধের সাথে সিমটম মিলেন, আর তার সাথে এটা আপনারা ইউজ করতে পারবেন 10 ফোঁটা করে দিনে 3 বার। তো যাই হোক, আরো কয়েকটা মেডিসিন ছিল আলোচনা করার, তো যাই হোক এই পর্যন্ত থাক, দেখাবো একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার, ধন্যবাদ। যতক্ষণ একটা ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।